যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থামছে না লেবাননে ইসরায়েলি হামলা। দেশটির দক্ষিণাঞ্চলে একদিনেই হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। একই সঙ্গে নতুন করে ঘরবাড়ি ছাড়ার নির্দেশে অনিশ্চয়তায় পড়েছেন হাজারো মানুষ। ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। আরাফাত ইসলামের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকেই লেবাননে রীতিমতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হিজবুল্লাহকে টার্গেট করা যুদ্ধবিরতি উপেক্ষা করে আইডিএফ এর হামলায় রবিবারও প্রাণ হারান বেশ কয়েকজন। দিনের শুরু থেকে একের পর এক বিমান হামলায় কেঁপে ওঠে টায়ার সহ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা। আল আব্বাসি শহরের একটি হামলায় নিহত হন ৪ জন। আল জাহরানিতে ৬ দফা হামলায় প্রাণ হারান আরও ৮ জন। আহত হন নারী ও শিশু সহ অন্তত ১৯ জন। এদিন দেশটির অন্তত ৩৬টি আলাদা আলাদা জায়গায় হামলা চালায় আইডিএফ। জেদেইদেত আনসার এলাকায় একটি হামলায় আহত হয় ২ শিশুসহ ৩ জন। ওদাইসেতে মোটরসাইকেল লক্ষ্য করে চালানো হামলায় আহত হন আরও ৩ জন। এমনকি টায়ারের হিরাম হাসপাতালের কাছেও চালানো হয় হামলা, যাতে আহত হন চিকিৎসক ও নার্স সহ ১৩ স্বাস্থ্যকর্মী। হামলার জবাবে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও গোলাবর্ষণের দাবি করেছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে দক্ষিণ লেবাননের আকাশে উঠতে থাকা ইসরায়েলি হারমিস 450 ড্রোনও ভূপাতিত করেছে তারা। এদিকে টায়ার শহরের ৮০,০০০-এরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে উত্তরাঞ্চলে সরে যাওয়ার সতর্ক বার্তা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নতুন করে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। আতঙ্ক নিয়ে লেবানিজরা দিন কাটাচ্ছেন অনিশ্চয়তায়। সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে লেবানন সরকারও। মার্চের ২ তারিখ থেকে আইডিএফ এর চালানো হামলায় লেবাননে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩,৪০০। এদিকে লেবাননে সংঘাত নিরসনে প্রস্তাবনা দিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে আলাদাভাবে আলাপ করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ ওউন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে। আরাফাত ইসলাম, ৭১। যুদ্ধবিরতির ৬ সপ্তাহের বেশি সময় পরও দক্ষিণ লেবাননে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান অভিযানে ঐতিহাসিক বিউফোর্ট দুর্গ এবং এর আশেপাশের নিয়ন্ত্রণ নিয়েছে আইডিএফ। এ সময় অভিযানে একজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথাও জানিয়েছে তেল আবিব। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। দক্ষিণ লেবাননের পাহাড় চূড়ায় অবস্থিত প্রায় ৯০০ বছরের পুরনো বিউফোর্ট দুর্গ। দীর্ঘদিন ধরেই এটি অঞ্চলটির অন্যতম কৌশলগত অবস্থান হিসেবে পরিচিত। এবার এই দুর্গ এবং এর আশপাশের এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এক বিবৃতিতে আইডিএফ জানায়, বিউফোর্ট দুর্গ এবং ওয়াদি আল সালুকি এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে অভিযান চালানো হয়। এ সময় ইরানের সমর্থনে গড়ে ওঠা হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। অভিযানে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলেও জানিয়েছে তারা। এ পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান আর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ নেই, বরং পুরো শহর, গ্রাম ও বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেয়া হচ্ছে। এতে হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তিনি এই কৌশলকে পোড়ামাটি নীতি হিসেবে উল্লেখ করে বলেন, নিরীহ মানুষের ওপর এ ধরনের হামলা এ অঞ্চলে কখনোই স্থিতিশীলতা বয়ে আনবে না। এদিকে বিউফোর্ট দুর্গ দখলের মাধ্যমে দক্ষিণ লেবাননে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করল ইসরায়েল। সামরিক বিশ্লেষকদের মতে দুর্গটির উঁচু অবস্থান থেকে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা এবং উত্তর ইসরায়েল পর্যবেক্ষণ করা সম্ভব। অতীতে এখান থেকে ইসরায়েলি আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে হামলাও চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের। তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি লেবানন সরকার কিংবা হিজবুল্লাহ। আরাফাত ইসলাম, ৭১। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারকে ইরানের অবরুদ্ধ $১,২০০ কোটি সম্পদ মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় থাকা একটি সমঝোতা স্মারকে অবরুদ্ধ $১,২০০ কোটি সম্পদে তেহরানের পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টি রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, চুক্তি কার্যকর হওয়ার ৬০ দিনের মধ্যে এসব অর্থ ইরানের পছন্দের ব্যাংকে স্থানান্তর ও ব্যবহার করা যাবে। তবে এর আগে রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত একই ধরনের তথ্যকে বানোয়াট বলে উড়িয়ে দিয়েছিল হোয়াইট হাউস। ইরান যুদ্ধ অবসানে প্রস্তাবিত চুক্তির কয়েকটি শর্ত পরিবর্তন চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য প্রস্তাবিত চুক্তি নিয়ে এখনও চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি দুই দেশের মধ্যে।
ইরানের সক্ষমতা এবং সংকল্প মূল্যায়নের ক্ষেত্রে তেহরানের শত্রুদের কৌশল ভুল ছিল বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসির এক শীর্ষ কমান্ডার। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির রাজনৈতিক বিষয়ক ডেপুটি ইয়াদুল্লাহ জাফনি বলেন, শত্রুরা ধরে নিয়েছিল ইরানি জাতির উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে খুব দ্রুত বিজয় লাভ করা যাবে, কিন্তু শত্রুদের সব লক্ষ্য ব্যর্থ হওয়ায় আঞ্চলিক সমীকরণ এখন ইরানের অনুকূলে চলে এসেছে। তিনি সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন দুটি পথের একটি বেছে নিতে হবে, হয় তাদের ইরানি জনগণের অধিকার ও শর্তাবলী মেনে নিতে হবে, না হলে যুদ্ধ চালিয়ে যেতে হবে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও নতুন সমঝোতার আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পথে, তখন আরও কঠোর শর্ত সামনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশোধিত খসড়া প্রস্তাব পাঠিয়ে তেহরানের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে ওয়াশিংটন, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি এবং জব্দকৃত সম্পদ অবমুক্তির প্রশ্নে আপসহীন অবস্থানে রয়েছেন ট্রাম্প। ফলে চুক্তি নিয়ে আশাবাদ থাকলেও শেষ মুহূর্তে নতুন করে শুরু হয়েছে দর কষাকষি। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা থামাতে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতার আলোচনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছিল, ঠিক তখনই নতুন শর্ত সামনে এনে আলোচনাকে আরও জটিল করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের খসড়া সংশোধন করে তেহরানের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও জব্দকৃত সম্পদ অবমুক্তির বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ইরানের কাছে একটি সংশোধিত খসড়া প্রস্তাব পাঠিয়েছে। যদিও পরিবর্তিত শর্তগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন ইরানের জব্দকৃত সম্পদ অবমুক্ত করার সম্ভাবনা রয়েছে এমন কিছু ধারা নিয়ে আপত্তি তুলেছেন ট্রাম্প। মূলত 2015 সালের পরমাণু চুক্তির সময়ও একই ধরনের সমালোচনা করেছিলেন তিনি। এবারও তার অবস্থান পরিষ্কার, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হবে না। মার্কিন সূত্রগুলো বলছে দুই দেশ নীতিগতভাবে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছিল এবং খসড়াটি শুধু ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় ছিল। তবে হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের বৈঠকের পরও তিনি চূড়ান্ত সম্মতি দেননি, বরং নতুন শর্ত যুক্ত করে তেহরানের ওপর আরও চাপ সৃষ্টি করতে চেয়েছেন। বিশ্লেষকদের মতে এই সংশোধিত প্রস্তাবের লক্ষ্য হল ইরানকে এমন একটি কাঠামো মেনে নিতে বাধ্য করা যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থকে আরও বেশি সুরক্ষা দেবে। একই সঙ্গে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রাখার বিষয়টিও ট্রাম্প প্রশাসনের অন্যতম অগ্রাধিকার। এদিকে এক্সিওস জানিয়েছে ট্রাম্প এখনও চুক্তি হওয়ার ব্যাপারে আশাবাদী, তবে ইরানের পারমাণবিক উপকরণ ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আরও কঠোর নিশ্চয়তা চান তিনি। ফলে দুই পক্ষের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যা আরও কয়েকদিন চলতে পারে। হোয়াইট হাউসের কর্মকর্তারা আশা করছেন আগামী সপ্তাহের শুরুতেই আলোচনায় কিছু অগ্রগতি দেখা যেতে পারে। তবে চুক্তি চূড়ান্ত হবে কিনা তা এখন অনেকটাই নির্ভর করছে তেহরানের প্রতিক্রিয়া এবং ট্রাম্পের শেষ মুহূর্তের সিদ্ধান্তের ওপর। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে কাগজ কারখানায় রাসায়নিক ট্যাঙ্ক বিস্ফোরণের পর নিখোঁজ থাকা ৯ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আর এর মধ্য দিয়ে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়ালো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গত মঙ্গলবার সকালে লংভিউ শহরের নিপ্পন ডাইনাওয়েভ প্যাকেজিং কোম্পানিতে হোয়াইট লিকার রাসায়নিক পদার্থ ভর্তি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ প্রথমে এ ঘটনায় শ্রমিকদের একজন নিহত এবং ৯ জন আহত হওয়ার খবর জানায়, কিন্তু পরে টানা কয়েকদিনের উদ্ধার অভিযান শেষে নিখোঁজ আরও ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। কর্মকর্তারা জানায় ট্যাঙ্কটিতে প্রায় ৯ লাখ গ্যালন হোয়াইট লিকার ছিল, আর এই রাসায়নিকের কিছু অংশ পাশের কলম্বিয়া নদীতে মিশে গেছে বলেও নিশ্চিত করে, যদিও স্থানীয় বাতাস বা পানীয় জলের গুণমানে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘিরে বিক্ষোভ, হামলা ও গ্রেপ্তারের ঘটনা যেন থামছেই না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার একদিন পরই হুগলির চণ্ডীতলায় হামলার শিকার হন তৃণমূলের সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জি। চণ্ডীতলায় একটি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে মাথায় আঘাত পান তিনি। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় দুর্নীতি, কাটমানি ও তোলাবাজির অভিযোগে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে চলছে পুলিশি অভিযান। উদ্ধার হয়েছে নগদ অর্থ, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।
নদিয়ায় ত্রাণ সামগ্রী মজুদের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক পৌর চেয়ারম্যান। অন্যদিকে বিক্ষোভের মুখে পড়েছেন আরও কয়েকজন নেতা। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এসব ঘটনা ঘটানো হচ্ছে। তবে বিজেপির দাবি, দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভই এখন রাস্তায় প্রকাশ পাচ্ছে। মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত শান রাজ্যে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। স্থানীয় সময় রোববার দুপুরে চীনা সীমান্তের কাছাকাছি নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ২৫ জন নারী ও ৩০ জন পুরুষ রয়েছেন। শিশুদেরও প্রাণহানির খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। আকাশে দেখা যায় বিশাল ধোঁয়ার কুণ্ডলী। খনি ও পাথর তোলার কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে দুর্ঘটনাবশত এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রায় পুরো একটি পাড়া। দুর্ঘটনায় আসল কারণ খুঁজতে তদন্ত চালানো হচ্ছে। বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর মালয়েশিয়া শাখা। রবিবার রাজধানীর কুয়ালালামপুরে এ সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে জাসাস, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয়তাবাদী দর্শনের বিকাশ এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার আদর্শ ও কর্মময় জীবন থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। পরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শীতের আগমনী বার্তায় গোলাপি চাদরে ঢেকে গেছে বলিভিয়ার সান্তাক্রুজ শহর। শহরের রাস্তা জুড়ে তবরচি গাছে ফুটেছে দৃষ্টিনন্দন গোলাপি ফুল। আর এই দৃশ্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। বিস্তারিত অরিসুল ইসলামের রিপোর্টে। দূর থেকে দেখলে মনে হবে কোনো দক্ষ শিল্পী ক্যানভাসে বুনেছেন গোলাপি রঙের আলপনা। ফুটপাত জুড়ে ঝরে পড়া গোলাপি পাপড়ির চাদর আর ডালে ডালে ফুটে থাকা হাজারো ফুল জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। দক্ষিণ কোরিয়ার দেশ বলিভিয়ার সান্টাক্রুজ শহরের এই চোখ জুড়ানো দৃশ্য দেখতে এখন ভিড় করছেন শত শত মানুষ। দূর দেশ থেকে আসা পর্যটকরাও মুগ্ধ প্রকৃতির এই রূপে। তবরচি সত্যি ভীষণ সুন্দর একটি গাছ, চারদিকে এখন ফুল ফুটে আছে। আমার দেশ ব্রাজিলের সব অঞ্চলে এই গাছটি দেখা যায় না। এখানে এসে এই দৃশ্য দেখে আমি সত্যি অভিভূত। আমার খুব ভালো লাগছে, কারণ আমাদের কোচাবাম্বা অঞ্চলে এই গাছগুলো একদমই নেই। আমি এটি ভীষণ উপভোগ করছি। তবরচি মূলত সেইবাভুক্ত একটি উদ্ভিদ, যার বিশ্বজুড়ে ৪৮টি প্রজাতি রয়েছে। এর মধ্যে কেবল বলিভিয়াতেই মেলে ৮টি প্রজাতি। ফুল ছাড়াও এই গাছের মূল বৈশিষ্ট্য এর কাণ্ড। শুষ্ক মৌসুমে যখন অন্যান্য প্রাকৃতিক উৎস কমে যায়, তখন এই ফুলগুলোই হয়ে ওঠে পাখি ও মৌমাছির মতো পরাগায়নকারীদের প্রধান খাদ্য। বিদেশিরা যখনই এখানে আসেন, আমি দেখি তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ছবি তুলছেন। তাদের ভাষায় এই গাছগুলো তো দেখতে অবিকল জাপানের চেরি ফুলের মতো। জাপানের চেরি ব্লুজুমের চিরচেনা রূপকে মনে করিয়ে দেয়া এই তবরচি যেন সান্টাক্রুজ শহরকে এনে দিয়েছে এক অনন্য পরিচয়। শীতের আগমনী বার্তায় কংক্রিটের শহরকে এক চিলতে স্বস্তি আর সতেজতা দিচ্ছে এই গোলাপি ক্যানভাস। অরিসুল ইসলাম, ৭১। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর ১:৩০টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।